নমস্কার, আমি সুপর্ণা। শনিবারের চিঠিতে আপনাদের স্বাগত জানাই। আজকের নিবেদন শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অনুবাদিত বেতাল পঞ্চবিংশতি। আধুনিক বাংলা ভাষার জনক শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাংলায় নারী শিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তিনি ছিলেন বাংলায় নারী শিক্ষা বিস্তারের পথিকৃৎ। তিনি উপলব্ধি করেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিঙ্ক ওয়াটার বিটন উদ্যোগী হয়ে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি ভারতের প্রথম ভারতীয় বালিকা বিদ্যালয়। বিদ্যাসাগর মহাশয় ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক। এটি বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। 1857 সালে বর্ধমান জেলায় মেয়েদের জন্য তিনি একটি বিদ্যালয় স্থাপন করেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে 1858 খ্রিস্টাব্দের মে মাসের মধ্যে নদিয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রায় 1300 ছাত্রী এই স্কুলগুলোতে পড়াশোনা করত। 1864 খ্রিস্টাব্দে বাংলায় তাঁর উদ্যোগে বালিকা বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় 288টি। শ্রী বিদ্যাসাগর মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন। আগের কয়েকটি পর্বে আমরা শুনেছি কিভাবে বিক্রম ও বেতালের দেখা হয় ও বেতালের বিক্রমকে দেওয়া শর্ত। বেতালের বিক্রমকে বলা কয়েকটি গল্পও শুনেছি আমরা। এটা আমাদের বিক্রম বেতাল ধারাবাহিকের ৮ পর্ব। আজকের গল্পের নাম একাগ্রতার অভাব। সেকালে হেমকূট নামক এক রাজ্যে বিষ্ণু শর্মা নামে এক পরম ধার্মিক ব্রাহ্মণ বাস করত। তার এক ছেলে ছিল। ছেলেটির নাম ছিল গুণাকর। ছেলেটির জুয়া খেলার নেশার জন্যে সে বাবার জমানো টাকা পয়সা সব কিছু নষ্ট করে ফেলে। টাকার জন্যে ছেলেটি চুরিও করতে আরম্ভ করে। বিষ্ণু শর্মা লজ্জায় অপমানে চোর ছেলেকে তাড়িয়ে দিল। গুণাকর নানা দেশ ঘুরে এসে হাজির হলো এক শ্মশানে। সেখানে দেখল এক সন্ন্যাসী যোগাভ্যাস করছেন। গুণাকর সন্ন্যাসীকে প্রণাম করে তার পাশে গিয়ে দাঁড়ালো। সন্ন্যাসী বুঝলেন ছেলেটি ক্ষুধার্ত। তাকে একটা মরার খুলিতে অনেক কিছু খেতে দিলেন, কিন্তু গুণাকর তা খেতে মোটেই রাজি হল না। তখন সন্ন্যাসী যোগাসনে বসে চোখ বুজলেন। সামনে এসে হাজির হলো এক যক্ষ কন্যা। যক্ষ কন্যা এসে বলল, আদেশ করুন প্রভু, কি করব? সন্ন্যাসী বললেন, এই ব্রাহ্মণ খুবই ক্ষুধার্ত, তার খাবারের ব্যবস্থা করো। এই আদেশ পাওয়া মাত্র যক্ষ কন্যার মায়া বলে এক প্রাসাদ তৈরি হলো। সে ব্রাহ্মণকে ওই প্রাসাদে নিয়ে গিয়ে নানা রকম খাবার খাওয়ালো। তারপর তাকে এক মণিমুক্ত খচিত পালঙ্কে শুতে দিয়ে সে গুণাকরের পদসেবা করতে লাগলো। গুণাকর মহা আনন্দে রাতটা কাটালো। সকালে ঘুম থেকে উঠে দেখলো ওসব কিছুই নেই। তখন সে খুবই অবাক হয়ে গেল। সন্ন্যাসীকে গিয়ে এসবের রহস্য কি তা জিজ্ঞেস করল। সন্ন্যাসী বললেন, যক্ষ কন্যা যোগবিদ্যার প্রভাবে এসেছিল। যে লোক যোগবিদ্যা জানে না, যক্ষ কন্যা তার কাছে থাকে না। এ কথা শুনে গুণাকর সন্ন্যাসীর পা জড়িয়ে ধরে বলল, প্রভু, আমাকে এই বিদ্যা শিখিয়ে দিন। সন্ন্যাসী গুণাকরকে একটা মন্ত্র শিখিয়ে দিয়ে বলল, যাও, 40 দিন মাঝরাতে গলা অবধি ঠান্ডা জলে ডুবে থেকে এক মনে এই মন্ত্র জপ করবে। গুণাকর সন্ন্যাসীর কথা মতো তাই করল। তারপর সন্ন্যাসীর কাছে এসে বলল, প্রভু, আমি আপনার কথা মতো সবই করেছি, এবার বলুন আর কি করতে হবে? সন্ন্যাসী বললেন, এবার 40 দিন
জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে এই মন্ত্র জপ করলেই তোমার ইচ্ছে পূরণ হবে। গুণাকর বলল, প্রভু, অনেক দিন হলো বাবা মাকে দেখি না, আগে বাবা মাকে দেখে আসি, তারপর এটা করব। গুণাকর সন্ন্যাসীর অনুমতি নিয়ে বাবা মার কাছে গেল। বাবা মা তো ছেলেকে এতদিন পরে পেয়ে খুবই খুশি হলো। ছেলে বাবা মাকে সব কথাই বলল। মা দুঃখ করে বলল, এই বয়সে কেউ যোগাভ্যাস করে? এখন তোমার সংসার ধর্ম করা উচিত, বুড়ো বাবা মাকে দেখা উচিত। গুণাকর বাবা মার কথা মোটেই শুনল না, বরং বলল, এই পৃথিবীতে কেউ কারো নয়, আমি যে পথ বেছে নিয়েছি সে পথেই চলব। সে বাবা মার কোনো বাধা মানল না, সোজা সন্ন্যাসীর কাছে গিয়ে হাজির হল। সন্ন্যাসীর কথা মতো আগুনে দাঁড়িয়ে 40 দিন মন্ত্র পাঠ করল, কিন্তু কোনো ফলই হলো না। বেতাল গল্প শেষ করে বললে, বলো তো মহারাজ, কেন ব্রাহ্মণ যুবক সবকিছু করেও সিদ্ধি লাভ করল না? বেতালের প্রশ্নে রাজা বিক্রমাদিত্য ক্ষণিকের জন্য চুপ করে গেল। বেতাল রাজা বিক্রমাদিত্যকে ঝাঁকুনি দিয়ে বলল, বলো বিক্রম, উত্তর দাও। যদি সব জেনেও চুপ করে থাকো তবে তোমার মাথা ফাটিয়ে দেব। দেখো আকাশের দিকে তাকিয়ে, সব দেবতারা তোমাকে দেখছে। তুমি তাদেরকে সাক্ষী করে আমাকে কথা দিয়েছ, আমার প্রশ্নের উত্তর থাকলে তুমি তার জবাব দেবে। বলো বিক্রম, বলো, চুপ করে আছো কেন? এই শুনে রাজা বিক্রমাদিত্য বলল, শোন বেতাল, একাগ্রচিত্ত না থাকলে কোনো কাজই সফল হয় না। এখানের ব্রাহ্মণের নিষ্ঠার অভাব ছিল। যদি তার একাগ্রতা থাকতো তাহলে বাবা মাকে দেখার জন্য মাঝখানে যেত না, কারণ ওর মধ্যে বাসনা ছিল। এই কথা শুনে বেতাল খুশি হলো, কারণ রাজা ঠিকই উত্তর দিয়েছেন। বেতাল রাজা বিক্রমাদিত্যকে বলল, হে রাজা বিক্রমাদিত্য, আমি তোমাকে নিয়ে যা শুনেছি তুমি তার থেকেও বেশি বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ও ন্যায়পরায়ণ। বাহ, কি অপূর্ব বিচার তোমার! তবে আমার আগের শর্তের মতো তুমি সঠিক উত্তর দিলে আমি ফিরে যাব আমার আগের জায়গায়। আমি চললাম। বেতাল রাজা বিক্রমাদিত্যের কাঁধ থেকে নেমে শ্মশানের দিকে যেতে লাগলো। শ্মশানে পৌঁছে আবার সেই জ্বলন্ত শিরীষ গাছ থেকে ঝুলে পড়ল। রাজা বিক্রমাদিত্য বেতালের পিছু পিছু দৌড়ে আবার সেই গাছ থেকে নামিয়ে বেতালকে নিয়ে তার যাত্রা শুরু করল। বেতাল এবার তার অষ্টাদশ গল্প বলতে শুরু করল। আজকের পর্ব এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও সকলের সাথে শেয়ার করুন। আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ একান্ত কাম্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।